উনি বললেন কি যে যখন দেখলো যে ভরাডুবি হয়েছে তখন বলে যে সরকার যাদের সাইডে তারে জিতাইছে ইয়েতে আমাদের কোরবানি দিয়ে দিয়েছে, পার্টিকে কোরবানি দিয়ে দিয়েছে। আমি একদিন বাংলা টিভিতে একটা টক শোতে গেছি, আমাকে জিজ্ঞেস করছে যে আপনার চেয়ারম্যান এইটা ইয়ে করছে, মানে এইরকম মন্তব্য করলেন যে তাদের নাকি কোরবানি দেওয়া হয়েছে। আমি সাদাকে সাদা বলতে জানি, কালোকে কালো বলতে জানি, সেরকম আমি কোনো ভয় করি না। আমি পার্টির তখন তার প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি, তখনও তার আমি পার্টির প্রেসিডিয়াম মেম্বার, দাদা বস প্রেসিডিয়াম মেম্বার, সেখানে বসে আমি মিডিয়ার কাছে মিডিয়াকে আমি বলে দিলাম যে না, সরকার কেন কোরবানি করতে যাবে, আমি কেন সরকারের কাছে কোরবানি হতে যাব, জাতীয় পার্টিকে কোরবানি করেছেন স্বয়ং চেয়ারম্যান। এই কথা আমি তার এবং এই বিপর্যয়ের দায় দায়িত্ব আতিক সাহেবের সিটটা কাইটে দিয়ে দেওয়া, সিট দিয়া ঢাকা 18-তে তার বউয়ের সিটটা আসনটা নেওয়া হলো, তার জন্য 4টা সিট মানে বাদ দিতে হয়েছে। এখন সেই 4টা সিট বাদ দিয়ে এই যে 26টা আসন নিল, নিয়ে কিরকম লজ্জাজনক করা যায়, 26টা আসন এরকম গোপনে নিয়ে সমঝোতার মধ্যে তলে তলে আঘাত করে নিয়ে 11টা সেটে জিতলো, আর বাকিগুলোতে একটা দাবানো থাকছে প্রায় অধিকাংশটা। এইরকম হলো তার বউরে ওইভাবে আইনে তার সিটে সে দাবানো থাকলো। এই করে যখন পার্টি এরকম পর্যায়ে নিয়ে গেছে, সেই সময় আমি প্রথম প্রতিবাদ করেছিলাম। প্রথম প্রতিবাদকারী কিন্তু আমি নির্বাচন যেদিন হয়, নির্বাচন হলো দেয়া যে তারিখে, যেদিন নির্বাচন হলো, নির্বাচনের আমাদের যে মানুষ যে এতদিন বলতো এবং অনেকেই বলতো যে জিএম কাদের, হুসেন মোহাম্মদ এরশাদ আর জিএম কাদের এরা কি আসলেই ভাই নাকি তো আমি সেই নাও হইতে পারে, কারণ তার বাবার নাম হচ্ছে মকবুল হোসেন। এখন মকবুল হোসেন তার বাবা, তার ছেলের নাম হুসেন মোহাম্মদ এরশাদ, ওই হুসেন আছে। তার মেজো ভাইয়ের নাম হয়েছে মুজাম্মেল হোসেন। তার ছোট ভাইয়ের নাম হোসেন মোহাম্মদ মোহসেন। একমাত্র নাম জিএম কাদের, তার নাম হচ্ছে গোলাম মোহাম্মদ কাদের। আমি সেই জন্য বলছি যে গোলাম হোসেন হইলেও তো বুঝতাম যে এটা বাপের নামের নাম মিলে অন্তত নিজের নামটা আছে। এই জাতীয় মানে ঘটনা প্রবাহ থেকে এদের দেখলাম যে এই ইশতেহারে নাম নেই। তারপরে এক ধরনের কথা বলে আসলো যে আমরা সমঝোতা নির্বাচন করব না, দীক্ষার সিট নেব না, আমরা এককভাবে নির্বাচন করব। এককভাবে নির্বাচন করার জন্য 300 সিটে 300 ক্যান্ডিডেট মাঠে নামাই দিয়া ওনারা তলে তলে গোপনে গোপনে সরকারের সাথে আতাত করে 26টা আসন নিল, এবং 26টা আসন নিতে দেয়, তার নিজের বউয়ের আসনটা নিতে দেয়। বউয়ের আসনটা নেওয়ার জন্য আপনাদের জানেন এখানে সিলেটের রহমান ভাই আছেন, এই যে যদি আতিক সাহেব যদি থাকতো, আতিক সাহেব যদি যদি ক্যান্ডিডেট থাকতো, তাহলে কিন্তু ওই সিটটা কিন্তু আপনারা আসতেই পারতেন। হ্যাঁ, তো এখন ওই সেই নগণ্য হোটেলটা কি উপরে, তো এই এটা ওই যে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত এমন একজন ব্যক্তিকে আমরা আজকে পেয়েছি, যিনি এই যুক্তরাষ্ট্র জাতীয় পার্টিকে সার্বক্ষণিক 1985 সাল থেকে আমাদেরকে ভালোবেসে আসতেছেন, আমাদেরকে নির্দেশ দিয়ে আসতেছেন, আমাদেরকে সিনেমা দিয়ে যিনি যুক্তরাষ্ট্রে আমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। এর মধ্যে ব্যক্তি জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সম্মানিত কো চেয়ারম্যান এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা রাজনৈতিক সচিব, প্রেস সচিব জনাব সুনীল শুভ রায় আগামী উপলক্ষে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আজকের এই আলোচনা সভা। আজকের এই আলোচনা সভার সভাপতি অনুরোধ করতেছি যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সংগ্রামী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা
হাজী আব্দুর রহমান সাহেব প্রতীক দিয়ে জনগণের সেবা করার জন্য এক এক দুইবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নির্বাচনে আমাদের যুক্তরাজ্যের জনাব মাহবুব রহমান চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক আইনজীবী জনাব অ্যাডভোকেট হারিসুদ্দিন আহমেদ। আমাদের সাথে আছেন আমার ভাবি তথা আজকে প্রধান অতিথি সহধর্মিনী কণিকা রায়। আমাদের মাঝে উপস্থিত আছেন যুক্ত জাতীয় পার্টির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নোয়াখালীর কৃতি সন্তান জনাব হারুনুর রশিদ সাহেব। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন যুক্ত জাতীয় পার্টির সুখী দুঃখী যিনি আমাদের মাঝে আমরা ছাত্র হয়ে দাঁড়িয়ে দাঁড় আমাদের টেলিফোন ফেলে উনি কাজকর্ম ফেলে দিয়ে নিজের মনের শান্তি হয়ে চলে আসেন আমাদের মিটিংয়ে। তিনি একজন মানুষের জাতীয় পার্টিকে নিয়ে মানুষের মুখের কথা পত্রিকার লেখন কিভাবে হচ্ছে সেই বিষয়ে আমাদের আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি জনাব সুনীল সুবরায় সাহেব। জনাব সুবরায় সাহেব উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি এখন সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করব। আজকের এই সভার বিশেষ অতিথি জাতীয় পার্টির উপদেষ্টা জনাব মাহবুব চৌধুরী সাহেব, জনাব মাহবুব রহমান চৌধুরী সাহেব। এই যে দুনিয়া, আমরা এই দুনিয়াতে আছি, এটা গান আছে না, এই যে দুনিয়া। আমার মনে হয় এই সরকারের জন্য বা যারা আজকে আমরা জনতা রাস্তায় রাস্তায় উঠছি, আমরা যারা আজকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছি, এই এখানে কাজ করতে সম্মানিত সিনিয়র সভাপতি অ্যাডভোকেট হারিসুদ্দিন আহমেদ সাহেব। আসসালামু আলাইকুম। করতেছেন তা আমরা ভবিষ্যতে আমরা এটাকে স্ট্যান্ড বাই ভালোভাবে আমরা যেভাবে চলতে পারি তার কাছ থেকে আমরা কিছু এবং সুনির্দিষ্ট কিছু রেখাপাত আমরা জানতে চাবো এবং জানবো। সেই জন্য আমরা আজকে ওনার কাছ থেকে কিছু আশা করি। তা আমি আর সেটাকে বেশি লিঙ্গার না করে আমরা ওনার কাছ থেকে আমরা সেগুলো শুনবো এবং জানবো। আজকের মতো আমি আজকে এখানে শেষ করছি। আমাদের আমরা আনন্দ ভোগ করছি, যাকে কাছে পেয়ে আমরা নিজেকে গৌরব মনে করছি। তিনি কেউ নয়, আজকে আমাদের এই প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জননেতা জনাব সুনীল সুবরায়। আমার শুভ যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা যেই স্বল্প পরিসরে যেভাবেই হোক যে আয়োজন করেছেন তার জন্য আপনারা কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সভার মাননীয় সভাপতি আব্দুর রহমান ভাই উপস্থিত, আমাদের পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতারা নেতৃবৃন্দ এখানে আছেন, মাহবুব ভাই, আরিস ভাই, আমাদের হারুন ভাই, আলম ভাই এবং সংগ্রামী দীর্ঘদিনের সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক চান্দু ভাই। যে পরিবেশে আলোচনাটা শুরু হোক না কেন, আমি খুবই আনন্দিত যে এবং উৎসাহিত হয়েছি যে জাতীয় পার্টির একটি ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, 10ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে 9 মার্চ। সম্মেলনের পরপরই আমরা এখানে আমি এখানে
এখানে এসে এই স্বল্প একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকলেও যে আপনারা যেভাবে জাতীয় পার্টির বর্তমান অবস্থাটাকে উপলব্ধি করে পার্টিতে আবার একটা কমিটিও আপনারা গঠন করেছেন, নতুনভাবে কমিটি গঠন করেছেন তার জন্য, এবং আমাকে যে সম্বর্ধনা দিয়েছেন, আমাদের জন্য এর জন্য যে আয়োজন করেছেন তার জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমি এই স্বল্প পরিসরে আমি কিছু প্রেক্ষাপটটা আমি এখানে বর্ণনা করতে চাচ্ছি জাতীয় পার্টির। এখন আপনারা নিশ্চয়ই শুনে আসেন, আপনারা দেশের সাথে আপনারা বিভিন্নভাবে আপনারা জড়িত থাকেন, দ্বিতীয় কোথায় কখন কি দিনের ঘন্টার ঘটনা ঘন্টার মধ্যেই আপনারা তাৎক্ষণিকভাবে পেয়ে যান, এবং দেখেছেন জাতীয় পার্টিতে একটা দৃশ্যত একটু ভাঙনের কথা এটা প্রচার হচ্ছে, মিডিয়ায় বেশি করে প্রচার হচ্ছে জাতীয় পার্টি ভাঙছে। আমি যত টকশোতে যাই আমি একটা কথাই বলি যে জাতীয় পার্টি ভাঙেনি, কখনোই ভাঙেনি, ভাঙতে পারে না। কারণ জাতীয় পার্টির সাথে দুইটি জিনিস জড়িত আছে, পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের এবং তার আমাদের একটা রেজিস্টার্ড প্রতীক লাঙ্গল। এখন এইটা যদি কেউ এই প্রতীক নিয়ে যেতে পারত, যদি কেউ ভাঙনের মধ্যে দিয়ে যদি পল্লীবন্ধু এরশাদের নীতি আদর্শকে কেউ নিয়ে যেত, তারা যদি সেই থেকে ধারণ করতো যারা চলে গেছে, তাহলে বলা যেত এটা ভাঙন। কারণ এর আগে যারাই এখান থেকে চলে গেছে তারা শুধু কয়েকজন ব্যক্তি চলে গেছে, তারা কিন্তু এরশাদের নীতি আদর্শকে গ্রহণ করে না, এরশাদের ছবিটা কেউ গ্রহণ করে না। এরশাদের ছবি জাতীয় পার্টিতেই থেকে গেছে, লাঙ্গল প্রতীক জাতীয় পার্টিতেই থেকে গেছে। সুতরাং বিচ্ছিন্ন হয়ে যারা বেরিয়ে গেছে তাদের আমি এটাকে আমার একটা ভাঙন মনে করি না। তবে যে কথাটা হলো যে জিএম কাদের বর্তমান মানে এরশাদ পরবর্তী সময় যে পার্টি চেয়ারম্যান হলেন মোহাম্মদ কাদের সাহেব যে হলেন, এখন সেইটা আর বর্তমানটা এইটা একটা দৃশ্য তো দেখা যাচ্ছে। কিন্তু আমরা বলি কি যে দেখেন এরশাদ সাহেব মারা যাওয়ার পরে এরশাদের কবর মানে লাশটা কবরে পর্যন্ত নামানো হয়নি। আমরা হতবিহ্বল, একেবারে হতবিহ্বল, কোথায় মানে পল্লীবন্ধু ছাড়া, পল্লীবন্ধু এরশাদ বিহীন জাতীয় পার্টি আমাদের কল্পনাই করতে পারি না, এইরকম অবস্থা। উনি মারা গেলেন 14 তারিখে, 14 জুলাই তারিখে মারা গেলেন। মারা যাওয়ার পরে দাফন হলো তার 2 দিন পরে। দাফন হয়ে পারেনি এমনি সময় যখন তার পল্লীবন্ধু এরশাদের স্মৃতিগুলি বিজড়িত কক্ষে আমার অফিসটায় যখন প্রবেশ করলাম, যখন গেলাম, দেখি আমি থাকি, আমার রুমটা ছিল স্যারের রুমের ঠিক সামনাসামনি আমি বসতাম। তো সেই রুমের যখন অফিসে প্রবেশ করলাম, সকল জায়গায় চতুর্দিকে তাকিয়ে দেখছি যে প্রত্যেকটা যে ছবি লাগানো আছে সেটা স্যারের একটা ছিল, ছবিটা এখানে লাগাও, এটা বেকা কেন, এইসব স্মৃতিগুলো মন্থন করতে চাচ্ছিলাম। তাই যখন স্যারের রুমের মধ্যে যখন ঢুকে সেই স্যারের চেয়ারে যখন জিএম কাদেরকে আর একটা ব্যক্তিকে যখন দেখতে পেলাম, বুকের মধ্যে মনে হয় যেন একটা বড় একটা পাথর এসে লাগলো। কারণ ওই চেয়ারটা স্যারের বসার চেয়ারে আর কেউ বসবে এইটা মানে মানতেই পারছিলাম না। এবং আমরা মৃত্যুর পরে আশা করছিলাম যে স্যারের ব্যবহারের জিনিস, তার পল্লী নিবাস, তার চেয়ার টেবিল যাবতীয় এইটা আমাদের একটা জাদুঘরের মতো দৃশ্য হয়ে থাকবে। সেই চেয়ারে যখন একজনকে দেখছি আমার মনে হচ্ছিল যে ওই বসে আছে। সেইখান থেকে যে ধারাটা আমি যে অবস্থাটা বুঝতে পারলাম যে এই লোক তো স্যারের চিহ্ন মানে নাম নিশানা একবার মুছেই ফেলবে। তারপর দেখতাম যে যখন সভা সমাবেশ মিছিল মিটিং বা সভা সমাবেশ হতো ওইগুলো তো হয় না, দেখতাম যে যদি কেউ পল্লীবন্ধু এরশাদের গুণগান দিয়ে কেউ কথা বলে, এইটা ওনার ভাই বলে, ওনার ভাই জিএম কাদের চেয়ারম্যান হলেন, এটা উনি এটা খুব ভালো পছন্দ করতেন।
উনি চাচ্ছেন যে ওনারই শুধু গুণগান গাওয়া হোক, ওনাকেই বলা হোক যে উনি শ্রেষ্ঠ নেতা, উনি ওনার যে মাতৃসম ভাবী রসন পার্টির গঠনতন্ত্র অনুসারে স্যারের মৃত্যুর পরে তারই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার কথা ছিল। কারণ কি, তখন স্যার যখন মারা যায় তখন স্যার চেয়ারম্যান, সিনিয়র কো চেয়ারম্যান রওশনের সাথে কো চেয়ারম্যান গোলাম কাদের এইরকম ইয়েতে ছিল। স্বাভাবিকভাবে স্যার নাই, তার সিনিয়র বেগম রওশনের সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার কথা ছিল। কিন্তু উনি একদিন মানে রাতের আধারে, আপনারা সেই দৃশ্যগুলো তো দেখছেন, স্যারের মানে অচেতন অবস্থায় তাকে মধ্যরাতে নামায় নিয়ে এসে কিভাবে মানে তার থেকে একটা বিবৃতি উনি বলতেও পারেন না, নিজে পড়ে পড়ে শুনে উনি বলেন যে উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবেন স্যার মারা যাওয়ার পরে। উনি আসলেই অপেক্ষা করছিলেন যে কোনো ভাবে স্যার মরে গেলেই ভালো হয়, তাহলেই আমি পার্টি চেয়ারম্যান হতে পারবো। কারণ সেই অবস্থার মধ্যে স্যার মারা গেলেন। মারা যাওয়ার পরে রওশনের সাথে তখন এত হতবিহ্বল, উনিও অসুস্থ। এই সুযোগটা ব্যবহার করে একটা কাউন্সিল করলো, কাউন্সিল করে তাকে চেয়ারম্যান ঘোষণা করা হলো এবং রওশনের সাথে সর্বময় ক্ষমতা দিয়ে তাকে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রাখা হলো, তাকে সম্মান দেওয়া হলো। সে সময় যে গঠনতন্ত্র সংশোধন করা হয়েছিল সেই গঠনতন্ত্র আমার তৈরি করে দেওয়া। সেই সব ইতিহাস যদি বলতে চাই অনেক সময় লেগে যাবে, আপনারাও কিছুটা ধৈর্য হারা হবে। তো এই অবস্থায় আস্তে আস্তে শেষ পর্যন্ত যখন দাঁড়ালো একেবারে এই যে দ্বাদশ সংসদ নির্বাচনটা, আমি বিশদ যদি বলি সব ঘটনাগুলি যদি শুনে তাহলে জিএম কাদেরের প্রতি ঘৃণা প্রকাশ করতেও আপনাকে ঘৃণা বলতে হবে। হ্যাঁ, যে ঘৃণা প্রকাশ করতেও ঘৃণা হবে, যে লোকটা এত জঘন্য কাজ করছে। লাস্ট যখন এই যে নির্বাচন আসলো, আমি ইশতেহার প্রণয়ন কমিটির সভাপতি, আমি একটা ইশতেহারটা ঠিকঠাক করে দিলাম, তারপরে তার প্রস্তাব তৈরি করে দিলাম। যখন এই ইয়েটা ছাপতে দেওয়ার সময় উনি কি করলেন, সেই ইশতেহারটা থেকে ইশতেহারের মলাট থেকে স্যারের ছবিটা উঠে দিলেন, শুধুমাত্র জিএম কাদেরের ছবি আর জাতীয় পার্টির নির্বাচনের ইশতেহার। আমি দেখে অবাক হয়ে গেলাম যে এই জাতীয় পার্টির সৃষ্টির পর এই প্রথম তখন তো এই ভাগাভাগি হয় নাই, তখন তো আমরা সবাই এক। তো কোন ইয়েতে যে সেই শুরু থেকে ওই যে স্যারের চেয়ারে বসার থেকে দেখা থেকে শুরু করে পুঞ্জীভূত মানে ক্ষোভ তার প্রতি আস্তে আস্তে শেষ পর্যন্ত দাঁড়ালো কি, এই নির্বাচনের আগে যখন ইশতেহার থেকে স্যারের ছবিটা যখন মানে ইয়ে থেকে প্রথমবারের মতো নিজের ছবি দিয়ে ইশতেহারটা প্রকাশ করলো। এই জাতীয় পার্টির ইতিহাসে এই প্রথমবারের মতো যে নির্বাচন হলো, এই নির্বাচনের পোস্টারে পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের কিন্তু ছবি ছিল না। পরে দেয় আরপি অনুসারে শুধু চেয়ারম্যানের ছবি দিতে হবে। তা আমি ওইটা দেখাইছিলাম, তাই হয় তাহলে আওয়ামী লীগের সভাপতি তো শেখ হাসিনা, তার পোস্টারে বঙ্গবন্ধুর ছবি থাকতে পারে। তাহলে আমরা জাতীয় পার্টি করবো, জাতীয় পার্টি আমাদের পোস্টারে পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের ছবি থাকবে না। এইটা মেনে নেওয়া যায়? এত মানে পল্লীবন্ধু এরশাদের প্রতি এত অবজ্ঞা। এই জন্য অনেকে বলে যে আসলে কি জিএম কাদের এরশাদের ভাই ছিল? এই প্রশ্নটাও কিন্তু উঠছে। কত সময় কথা বলতে পারবো বলেন, আমি তার ওইভাবে থেমে যাবো। বলতে গেলে এইসব কাহিনী বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। এই জন্য আমি একদিন ওই বলছিলাম, একটা লাস্ট যে শাখার সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুকে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি আয়োজিত জাতিসংঘের রাজধানী নিউ ইয়র্কে বাংলাদেশ থেকে আগত জাতীয় পার্টির কো চেয়ারম্যান জনাব সুনীল শুভরায় যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে আজকের এই সভার সম্মানিত সহসভাপতি
প্রধান বিশেষ অতিথি, উপদেষ্টাবৃন্দ, সহসভাপতিবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা বিশেষ করে দুইজন অতিথি পেয়েছি, যিনি বাংলাদেশের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি, প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের উনি প্রেস সচিব ছিলেন এবং বর্তমানে উনি যে কমিটি আছে এই কমিটির কো-চেয়ারম্যান। এই জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার সহধর্মিণী কণিকা রায়কেও আমাদের এই সভাতে অংশগ্রহণ করাতে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই উপলক্ষে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে আপনাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জাতীয় পার্টি কী জন্য আজকে দ্বিধাদ্বন্দ্ব হয়ে গেল, গত অক্টোবরের পর থেকে যখন আমাদের দেখা গেল যে একটা নির্বাচন হবে, নির্বাচনে প্রথমেই যিনি আমাদের চেয়ারম্যান ছিলেন উনি প্রথমে বললেন যে আমরা 300 আসনে নির্বাচন করব। দেখতে দেখতে পরে উনি আবার 287টা আসন আবার উনি আসনে প্রতিদ্বন্দ্বী বসাইলেন জাতীয় পার্টির পক্ষ থেকে। যেখানে বসানোর পরে কতদিন পরে দেখা যায় যে একটা সমঝোতা হয়েছে, সমঝোতা দেখা গেল যে উনি 26টা আসন পাওয়া হয়েছে। কিন্তু কী জন্য যে এই 287টা বসা হলো, 26টা হলো, প্রত্যেকটা দলের একটা উপদেষ্টা কমিটি থাকে, প্রত্যেকটা দলের একটা প্রেসিডিয়াম মেম্বারের কমিটি থাকে, প্রত্যেকটা দলের কেন্দ্রীয় কমিটি থাকে। কারোর সাথে কোনো যোগাযোগ না করে উনি নিজের মন গড়াভাবে উনি নিজে একবার দিয়ে দিলেন 287টা, আবার কারোর সাথে কোনো কিছু করলেন না। যে 287টা দিলেন তারা নমিনেশন কিনে নিয়ে গেছে, অথচ নির্বাচন আসলো উনি তাদেরকে এক জায়গায় খালে ফেলে দিয়ে উনি নির্বাচনে 26টা আসন নিয়ে আসলেন। নিয়ে আসে কোনো যোগাযোগ নাই, কোনো দলের সাথে কারোর সাথে কোনো যোগাযোগ নাই। শেষ পর্যন্ত 26টা নিয়ে আসিয়াও নির্বাচন দিলেন। এমন একটা সিট, আমাদের সিলেটের খুব গুরুত্বপূর্ণ সিটটা ওনার সহধর্মিণীকে দিয়া দিলেন এবং সারা সিলেটটায় কোনো লোক নাই, কোনো কিছু নাই। এইটা বারবার এখানে একটা দলের অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে। নির্বাচন গেল, নির্বাচন যাওয়ার পরেও এখানের মধ্যে কোনো কৃতজ্ঞতা নাই, কোনো কিছু নাই। 11টা সিটে উনি ফাঁস করে আওয়ার পরেও উনি বসতে পারতেন সারা দলকে নিয়ে, কেন্দ্রীয় কমিটিকে নিয়ে, প্রেসিডিয়াম মেম্বারকে নিয়ে বসতে পারতেন। উনি মন গড়া বসলেন। তখন ইলেকশনের পরে একটা প্রতিক্রিয়া আসলো দল থেকে, আমরা 287টা সিট দিলাম, আপনি 26টাতে আসলেন। আমরা এখন ছাগলের 3 নম্বর বাচ্চা হলাম। আমরা একটা প্রতিষ্ঠিত দলকে, আপনি কোনো প্রতিদ্বন্দ্বী নাই, আর একটা প্রতিদ্বন্দ্বী দল ইলেকশনেই যায় নাই। আমরা মেইন বিরোধী দল অনেক দিন থেকে আসছি। আপনি এমন কাজ করলেন, আপনি চেয়ারম্যান দলের কোনো যোগাযোগ না করে মানুষের যখন কথাবার্তা শুরু করলো তখন আপনি তাদেরকে গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া আপনি তাদেরকে বহিষ্কার করলেন। যে কথা বলে তাকে বহিষ্কার করতে করতে তখন আমাদের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ চিন্তা করলেন দলটাকে তো আমরা এই দলটাকে প্রতিষ্ঠিত করছি এবং এই দলটা যদি এইভাবে চলে যায় তখন আমাদের দুঃখ লাগবে। আমি এখনও জীবিত আছি। যে লোকটা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দলটাকে প্রতিষ্ঠিত করে গিয়েছে, ওনার সহধর্মী বেগম রওশন এরশাদ, ওনার ক্ষমতা বলে উনি দলকে ধরিয়ে এবং একটা সম্মেলন দিলেন। সম্মেলনটা 9 মার্চ হলো এবং সম্মেলনে যথেষ্টভাবে 61টা মিডিয়া আসছে এবং যে সম্মেলন হয়েছে বাংলাদেশের ইতিহাসে, সম্মেলনে জাতীয় পার্টির ইতিহাসে এত বড় সম্মেলন হয় নাই। আমি যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি হিসাবে আপনারা দেশ বিদেশে এবং বহির্বিশ্বে যত জাতীয় পার্টির লোকজন আছেন, আপনারা সবাই রওশন এরশাদের সাথে একাত্মতা ঘোষণা করে আসুন আমরা একটা সুন্দর জাতীয় পার্টি প্রতিষ্ঠিত করি। যে জাতীয় পার্টি আমরা আগামীতে আমরা নিশ্চয়ই বিরোধী দল হিসাবে আমরা থাকবো এবং জাতীয় পার্টিকে প্রতিষ্ঠিত করে রাখবো এবং এই জাতীয় পার্টির মূল
মূল ধারা হিসেবে জাতীয় পার্টি থাকবে। আপনারা বাংলাদেশে যারা এই এত শ্রম দিয়ে রওশন এরশাদের নেতৃত্বে দলকে প্রতিষ্ঠিত করতেছেন এবং কাজ চালিয়ে যান, আমরাও এখানে যখন জাতিসংঘের রাজধানী নিউ ইয়র্কে আসি আমরাও আপনাদেরকে সাড়া দিই। কোনো প্রয়োজন মনে করলে আমাদেরকেও আপনাদের সাথে কেন্দ্রীয় কমিটি রাখতে পারবেন। আমরা আজকে এত দৈন্য হয়েছি, আমরা জাতীয় পার্টির একজন কো চেয়ারম্যান এবং বেগম রওশন এরশাদ বর্তমানে চেয়ারম্যানের মুখপাত্রকে আমরা যুক্তরাষ্ট্র পেয়ে আমরা অনেক আনন্দিত এবং দৈন্য হয়েছি। উনি সংকীর্ণ সফরে যুক্তরাষ্ট্র আসাতে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা একটা কমিটি পাঠিয়েছি, আপনি ঢাকায় গিয়ে আমাদের কমিটিটা অনুমোদন দিবেন। ইনশাল্লাহ আমাদের লোকজন কম থাকলেও আগামীতে আমাদের এই দল বাড়ি হবে। এবং আমাদের এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন সাংবাদিক ভাইরা, ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। হুসেইন মোহাম্মদ এরশাদ জিন্দাবাদ, বেগম রওশন এরশাদ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আজকের মতো আজকের আমাদের এই অনুষ্ঠানটি শেষ এবং আগামীতে